কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের এক ছোট্ট কারখানা থেকে একটা জিনিস সোজা ইউরোপের বড় বড় দোকানে পৌঁছে যেতে পারে? বিশেষ করে পাটের মতো একটা ঐতিহ্যবাহী পণ্য কিভাবে এটা বিশ্বমঞ্চ জয় করছে, চলুন আজ সেই গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবা যায় 2023 সাল নাগাদ শুধু পাটের ব্যাগের বিশ্ববাজারই হতে চলেছে প্রায় $6.5 বিলিয়ন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর ঠিক এই কারণেই আজকের এই আলোচনাটা সেই সব কারুশিল্পীদের জন্য অনেক বেশি জরুরি যারা নিজেদের কাজকে দেশের বাইরে নিয়ে যেতে চান। একসময় তো পাটকে আমরা সোনালি আঁশ বলতাম, তাই না? মজার ব্যাপার হলো সেই সোনালি আঁশ কিন্তু আবার স্বমহিমায় ফিরে আসছে। আসলে সারা পৃথিবীতেই মানুষ এখন সিনথেটিক জিনিসপত্র থেকে সরে আসছে, আর ঠিক তখনই পাটের মতো প্রাকৃতিক জিনিসের চাহিদা বাড়ছে হু হু করে। এর পেছনের আসল কারণটা হলো পরিবেশ নিয়ে সচেতনতা। তো এই যে বিশাল একটা সম্ভাবনার কথা বলা হলো, চলুন সেটা নিয়েই আমাদের যাত্রা শুরু করা যাক। এই প্রথম পর্বে আমরা দেখব কেন ঠিক এখনই এই স্বপ্নটাকে সত্যি করার সেরা সময়। ইউরোপের বাজারে কিন্তু এখন একটা বড় পরিবর্তন এসছে। সেখানকার ক্রেতারা এখন শুধু একটা জিনিস কেনেন না, তারা ওই জিনিসটার পেছনের গল্পটাও কেনেন। তারা এমন কিছু চান যার সাথে কারিগরের ভালোবাসা, হাতের ছোঁয়া জড়িয়ে আছে। আর ঠিক এই জায়গাতেই কিন্তু বাংলাদেশের হস্তশিল্প একেবারে খাপে খাপ বসে যাচ্ছে। এটা শুধু একটা প্রয়োজন মেটাচ্ছে না, একটা আবেগও তৈরি করছে। আচ্ছা, সুযোগটা তো বেশ বড়, বোঝা গেল। কিন্তু এখন আসল কাজ হলো এর ভেতরে ঢোকা। মানে যে কোনো যাত্রার আগেই তো পথের ম্যাপটা ভালো করে বুঝে নিতে হয়, তাই না? তো চলুন ইউরোপের এই বিশাল বাজারটাকে একটু কাটাছেঁড়া করে দেখা যাক। এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এটা আমাদের বড় একটা আইডিয়া থেকে একেবারে নির্দিষ্ট একটা পরিকল্পনার দিকে নিয়ে যাবে। মানে হাতে ম্যাপ থাকলেই তো হবে না, ঠিক কোথায় যেতে হবে সেটাও তো জানতে হবে। সাফল্য তো আসলে নির্ভর করে একটা ভালো প্ল্যানের ওপর। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। সফল রপ্তানিকারকরা কিন্তু একটা পুরো দেশকে টার্গেট করেন না, তারা চিন্তা করেন একটু অন্যভাবে। তারা ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা একটা নির্দিষ্ট ধরনের ক্রেতা বা বাজারকে লক্ষ্য করেন। এই যে চিন্তার বদল, এটাই কিন্তু পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। এই ট্রেন্ডগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে কেন বাংলাদেশের জন্য এটা একটা দারুণ সুযোগ। যেমন ধরুন টেকসই পণ্য, মানে পাট বা হোগলা পাতার জিনিস। আবার পণ্যের পেছনের গল্প, বিশেষ করে আমাদের দেশের গ্রামীণ নারীদের হাতে তৈরি জিনিসের গল্প। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইউরোপের ক্রেতাদের খুব আকর্ষণ করে। তার মানে পুরো মানসিকতাটাই বদলে ফেলতে হবে। আগে হয়তো ভাবা হতো আমি শুধু জিনিসটা বানিয়ে সরবরাহ করব, কিন্তু এখনকার কৌশলটা হলো ইউরোপের ক্রেতাদের একজন পার্টনার বা অংশীদার হয়ে ওঠা। তাদের সাথে মিলেমিশে নতুন নতুন জিনিস তৈরি করা, যা একটা সুন্দর গল্প বলতে পারে। বেশ, বাজার তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এই ভিড়ের মধ্যে একজন কারুশিল্পী কিভাবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবেন। এর জন্য দরকার একটা নিজস্ব কম্পাস। চলুন এবার সেই কম্পাসটাই খুঁজে বের করা যাক। আর সেই কম্পাসটাকে আমরা বলছি ইউনিক সেলিং প্রপোজিশন, বা সংক্ষেপে ইউএসপি। এটা আসলে কি? সহজ কথায় এটা হলো আপনার পণ্যের সেই বিশেষত্ব যা আর কারো নেই। এটাই কিন্তু একজন ক্রেতাকে বলে দেয় যে বাজারের এত জিনিসের মধ্যে কেন আপনারটাই তার কেনা উচিত। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? একজন বাংলাদেশি কারুশিল্পীর কাছে একটা শক্তিশালী ইউএসপি তৈরি করার সব উপাদান কিন্তু হাতের কাছেই আছে। আমাদের পাট, আমাদের হোগলা পাতা, আমাদের কারিগরদের গল্প, তাদের দক্ষতা, এই সব কিছু মিলিয়েই এমন একটা অসাধারণ গল্প তৈরি করা যায় যা অন্যদের থেকে আপনাকে একেবারেই আলাদা করে দেবে। আচ্ছা, গল্প তো তৈরি হলো, এবার যাত্রার পরের ধাপে যেতে হবে। আর সেটা হলো কাগজপত্র। জানি এটা শুনতে হয়তো খুব একটা রোমাঞ্চকর লাগছে না, কিন্তু এটা ছাড়া এক পাও এগোনো যাবে না। চলুন বিষয়টাতে এভাবে দেখি যে ইউরোপে ঢোকার জন্য আমাদের কয়েকটা গেট বা দরজা পার হতে হবে। আর এই যাত্রার শুরুটা কিন্তু করতে হবে নিজের দেশ থেকেই। প্রথম যে দরজাটা খুলতে হবে সেটা হলো একটা ট্রেড লাইসেন্স। এটা আপনার ব্যবসাকে একটা আইনি স্বীকৃতি দেবে, আর এটাই কিন্তু পরের সব কিছুর ভিত্তি। এর পরের দরজাটা হলো জাতীয় পর্যায়ে। এখানে কিছু জরুরি কাগজপত্র লাগবে। এগুলোকে বলতে পারেন আপনার রপ্তানির পাসপোর্ট।
যেমন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিভির মেম্বারশিপ আর একটা এক্সপোর্ট পারমিশন বা ইএক্সপি ফর্ম। এগুলো ছাড়া আপনার পণ্য দেশের বাইরে যেতেই পারবে না। দেশের দরজাগুলো তো খোলা হলো, এবার হচ্ছে আসল চ্যালেঞ্জ, ইউরোপীয় ইউনিয়নের নিজেদের নিয়মকানুন। ওরাই ঠিক করে দেয় যে কোন কোন শর্ত পূরণ করলে তবেই একটা পণ্য তাদের বাজারে ঢুকতে পারবে। এগুলোই নিশ্চিত করে যে আপনার পণ্যটা ইউরোপের জন্য একদম ঠিকঠাক আর নিরাপদ। আর এখানে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় আছে, মানে শুধু সুন্দর একটা জিনিস বানালেই হবে না, সেটা ব্যবহারের জন্য নিরাপদ কিনা, তাতে কোনো ক্ষতিকর রাসায়নিক আছে কিনা, এমনকি প্যাকেজিংয়ের নিয়মকানুনও মানতে হবে। প্রত্যেকটা ছোট বিষয় এখানে খুব জরুরি। তো এত সব প্রস্তুতির পর আমরা চলে এসেছি যাত্রার একেবারে শেষ ধাপে, মানে ক্রেতার সাথে যোগাযোগ করা, চুক্তি করা আর প্রথম অর্ডারটা পাঠানো। এখানেই কিন্তু আসল স্বপ্নটা সত্যি হয়। কিন্তু প্রশ্ন হল, সে সঠিক ইউরোপীয় ক্রেতাকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? দেখুন, এর জন্য কয়েকটা পথ আছে। যেমন একটা ভালো ওয়েবসাইট বানানো, জার্মানির অ্যাম্বিয়েন্টের মতো বড় বড় বাণিজ্য মেলায় যাওয়া বা বিভিন্ন অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে খোঁজ করা। প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু আপনাকে আপনার ক্রেতার এক ধাপ কাছে নিয়ে যাবে। ক্রেতা পাওয়ার পর আরেকটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, সেটা হলো শিপিংয়ের শর্ত। যেমন ধরুন, এফওবি মানে হলো আপনার দায়িত্ব হলো বন্দর পর্যন্ত মাল পৌঁছে দেওয়া, কিন্তু ডিডিপি মানে হলো সব খরচ দিয়ে ক্রেতার দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কোন শর্তে রাজি হচ্ছেন সেটার ওপর কিন্তু আপনার লাভ লোকসান অনেকটাই নির্ভর করে। আর এরপর আসে সবচেয়ে জরুরি বিষয়, টাকা পয়সার নিরাপত্তা। সবসময় চেষ্টা করতে হবে যাতে পেমেন্টের একটা অংশ অন্তত অগ্রিম পাওয়া যায়, কারণ কিছু পেমেন্ট সিস্টেমের ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে। তাই নিজের ব্যবসাকে সুরক্ষিত রাখতে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আর সবকিছুর শেষে মাইল পাঠানোর আগে যে কাজটা করতেই হবে সেটা হলো একটা লিখিত চুক্তি। এই চুক্তিতে পণ্যের বিবরণ থেকে শুরু করে টাকা পয়সার শর্ত, ডেলিভারির সময় সবকিছু পরিষ্কার করে লেখা থাকবে। এটাই নিশ্চিত করবে যে আপনার আর ক্রেতার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না। এটাকে বলতে পারেন সফল একটা ডিলের ফাইনাল স্ট্যাম্প। তো আমরা পুরো যাত্রাটা দেখলাম, বাংলাদেশের একটা ছোট্ট কারখানা থেকে ইউরোপের বাজার পর্যন্ত। একটা আইডিয়া কিভাবে সুযোগে পরিণত হয়, একটা পণ্য কিভাবে গল্প হয়ে ওঠে, আর কারিগরের শিল্প কিভাবে বাণিজ্যের সাথে মেশে। সবশেষে শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য থেকে যায়, এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে এই যুগে, হাতে বোনা একটা গল্পের আসল মূল্য ঠিক কতটা?